এটা কোনো গান না, এটা কোনো থিয়েটার শো না। 1200 বছর আগে এই শব্দ শুনলে ইউরোপের মানুষ ঘরের দরজা বন্ধ করে দিত, পালানোর চেষ্টা করত, কারণ এর পরেই আসতো আগুন, রক্ত, ধ্বংস। 2026 সালে সেই একই শব্দ, কিন্তু এবার পালাচ্ছে না কেউ, বরং 50,000 মানুষ একসাথে সেই তালে দুলছে, হাসছে, চিৎকার করছে। একটা জাতি যারা যুদ্ধে যাওয়ার আগে এই তালে দাঁড় টানত, আজ সেই তালেই বিশ্বকাপের মঞ্চ কাঁপাচ্ছে। এটা নরওয়ে, এটা ভাইকিং রো। আর গল্পটা ফুটবলের না, এটা 1000 বছরের ইতিহাসের। 1998 সাল ফ্রান্স বিশ্বকাপ। নরওয়ে শেষবারের মতো বিশ্বকাপে খেলেছিল। সেই দলে একজন খেলোয়াড় ছিলেন, নাম আলফি হালান্ড। 28 বছর পর 2026 সালে সেই আলফি হালান্ডের ছেলে এরলিং হালান্ড মাঠে নামলো। শুধু মাঠে নামাই না, প্রথম ম্যাচে ইরাকে হারালো 4-1, দ্বিতীয় ম্যাচে সেনেগালকে হারালো 3-2, তৃতীয় ম্যাচে ফ্রান্সের কাছে হারালো 1-4। তবুও গ্রুপ এড়িয়ে নক আউটে। তারপর রাউন্ড অফ 32-এ আইভরি কোস্টকে হারালো 2-1। 86 মিনিটে হালান্ডের গোল, শেষ মুহূর্তের জয়। এটা নরওয়ের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নক আউট রাউন্ডে জেতা, এবং প্রতিটা জয়ের পর একটাই দৃশ্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। হালান্ড, ওডেগার্ড আর পুরো দল ঘাসের উপর বসে নৌকা বাইছে। ভাইকিং শব্দটা শুনলেই মাথায় আসে শিংওয়ালা হেলমেট পরা বিশাল দেহি যোদ্ধা। কিন্তু এখানে একটা মজার সত্য আছে, সেই শিংওয়ালা হেলমেট সেটা সম্পূর্ণ মিথ। 19 শতকে অপেরার মঞ্চের জন্য কল্পনা করা একটা পোশাক। আসল ভাইকিং হেলমেট ছিল সাদামাটা লোহা টুকরা জোড়া লাগানো, কিন্তু তাদের শক্তি সেটা মিথ নয়। ভাইকিং যুগ শুরু হয়েছিল 800 খ্রিস্টাব্দে, শেষ হয়েছিল 1050 খ্রিস্টাব্দে, মাঝখানে 250 বছর। আর এই 250 বছরে তারা পৌঁছে গিয়েছিল ব্রিটেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, বাগদাদ, উত্তর আফ্রিকা, এমনকি উত্তর আমেরিকায় ক্রিস্টোফার কলম্বাসের 500 বছর আগে, 793 খ্রিস্টাব্দ। ইতিহাসে ভাইকিংদের প্রথম নথিভুক্ত আক্রমণ ইংল্যান্ডের উত্তর পূর্ব উপকূলের লিন্ডিসফার্ন মঠ। সেই হামলার বর্ণনা পড়লে আজও গায়ে কাটা দেয়। সন্ন্যাসীরা পালানোর সুযোগও পাননি, কিন্তু এই ভাইকিংরা শুধু হামলাকারী ছিল না, তারা ব্যবসায়ী ছিল, অনুসন্ধানকারী ছিল, শহর করেছিল। ডাবলিন শহর ভাইকিংরা প্রতিষ্ঠা করেছে। ফ্রান্সের নরমান্ডি অঞ্চল ভাইকিং নামেই নামকরণ। ভাইকিং লংশিপ মানুষের ইতিহাসে তৈরি অন্যতম সেরা যানবাহন। দৈর্ঘ্যে 45 থেকে 75 ফুট, ওকের শক্ত কাঠে তৈরি। প্রতিটা জাহাজে 40 থেকে 60 জন দাঁড়ি রোয়ার বসে থাকতো। কিন্তু শুধু বসে থাকতো না, যুদ্ধের কাছাকাছি আসার আগে তারা পাল ভাঁজ করে নিত। কারণ পাল মানে বাতাসের দয়ার উপর নির্ভর করা, আর যুদ্ধে কেউ বাতাসের দয়ায় চলে না। পাল নামিয়ে দাঁড় বের করে সবাই মিলে এক তালে টানত, একটা ড্রামের তালে। সামনে পেছনে, সামনে পেছনে, ধীরে শুরু, তারপর ক্রমশ দ্রুত। এই একই তালে চদালা, এটা শুধু নৌকা চালানোর কৌশল ছিল না, এটা ছিল একটা মানসিক প্রস্তুতি। প্রতিটা দাঁড়ি বুঝতে আমি একা নই, পাশে আছে আরো 50 জন, আমরা একসাথে। ওলে ফ্রয়স্ট্যাড, যিনি ভাইকিং রো তৈরি করেছেন, তার নিজের কথায় 1000 বছর আগে ভাইকিংরা যুদ্ধের আগে ঠিক এটাই করত, পাল নামিয়ে দাঁড় বের করে। আর এই একই দর্শন, একই অনুভূতি 2026 সালে একটা ফুটবল মাঠে ফিরে এসেছে। 2025 সালের শেষ দিকে নরওয়েজিয়ান ফুটবল সমর্থক ওলে ফ্রয়স্টাদ একটা নোটবুক খুলে বসলেন। নরওয়ে 28 বছর পর বিশ্বকাপে যাচ্ছে, এই মুহূর্তটা স্মরণীয় করতে হবে। সমর্থকদের একটা নিজস্ব পরিচয় দরকার, কিন্তু কি? মনে করলেন আইসল্যান্ডের ভাইকিং ক্ল্যাপের কথা, যেটা ইউরো 2016-এ পুরো বিশ্ব দেখেছিল। ধীরে শুরু, তারপর ক্রমশ দ্রুত। দুটো মিলিয়ে নিলে কি হয়? তিনি ভাবলেন রোয়িং, ভাইকিং নৌকার দাঁড় টানার মুভমেন্ট। 2026 সালের মার্চ মাসে সুইজারল্যান্ডের বিরুদ্ধে একটা প্রীতি ম্যাচে প্রথমবার ভাইকিং রো করলেন তার সমর্থক দল। নিয়মটা সহজ, প্রথমে বাজে পুরনো নরওয়েজিয়ান হর্ন, তারপর একজন ড্রাম বাজায়। ধীরে সবাই কাঁধে কাঁধ ঠেকিয়ে বসে পড়ে, এগিয়ে পিছিয়ে, এগিয়ে পিছিয়ে, ড্রামের তালে। আর সবাই একসাথে চিৎকার করে আরো। নরওয়েজিয়ান ভাষায় মানে রো। বোস্টনের সাউথ স্টেশনের এসকেলেটর, একদল নরওয়েজিয়ান সমর্থক উপরে উঠতে উঠতে রোয়িং করছে। জেরেমি সিগেল নামের একজন সাংবাদিক ভিডিও করে পোস্ট করলেন। 24 ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ দেখল। তারপর টাইমস স্কয়ার, হাজার হাজার লাল জার্সি, ভিড়ের মাঝে নিউ ইয়র্কের কেন্দ্রে রোয়িং। একটা যোগ ক্লাসের মাঝখানে ঢুকে পড়ল নরওয়েজিয়ানরা। সেনেগালের বিরুদ্ধে 3-2 জয়ের পর হালান্ড মাঠের ঘাসে বসে পড়লেন। ওডেগার্ড ড্রাম বাজাতে শুরু করলেন। পুরো দল একসাথে রোয়িং। নরওয়েজিয়ান সংসদেও ঢুকে পড়ল ভাইকিং রো। দেশের সংসদ সদস্যরা চেম্বারের ভেতরে রোয়িং করলেন।
ভাইকিং ক্লাব আইসল্যান্ড জনপ্রিয় করলো, কিন্তু এর শুরু একটা স্কটিশ ক্লাবে। এখানে একটু পেছনে যাওয়া দরকার। 2014 সাল আইসল্যান্ডের ক্লাব স্টার্নান ইউরোপা লিগের কোয়ালিফায়ারে স্কটল্যান্ডের মাদারওয়েল ক্লাবের বিরুদ্ধে খেলতে গেল। মাদারওয়েলের দর্শকরা একটা অদ্ভুত জিনিস করছিল, ধীরে ধীরে হাততালি আর একটু পর পর একসাথে চিৎকার। আইসল্যান্ডের সমর্থকরা এটা দেখলেন, মুগ্ধ হলো, দেশে ফিরে নিয়ে গেলেন এবং ইউরো 2016-এ ভাইকিং ক্লাব নাম দিয়ে পুরো ইউরোপে ছড়িয়ে দিলেন। আইসল্যান্ড মাত্র 3,30,000 মানুষের দেশ ইউরো 2016-এ ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল, আর সেই সেলিব্রেশন সারা বিশ্ব দেখল। আর এই ইতিহাসটা ওলে ফ্রয়স্ট্যাড মাথায় রেখেছিলেন। তিনি চাইলেন নরওয়ের একটা নিজস্ব উদযাপন তৈরি করতে, শুধু ভাইকিং ক্লাবের নরওয়ে ভার্সন নয়, একটা সম্পূর্ণ আলাদা জিনিস। রোয়িং মুভমেন্ট সেটাই দিল, দেখতে আলাদা, অনুভব করতে আলাদা। আর গল্পটা সত্যিকারে ভাইকিং লংশিপের দাঁড় টানার সেই একই তাল। ক্ল্যাপ ছিল শব্দে, রো হলো পুরো শরীরে, আর সেটাই পার্থক্য তৈরি করলো। নরওয়ে জনসংখ্যা মাত্র 55 লাখ, বাংলাদেশের একটা বড় শহরের চেয়েও কম। কিন্তু এই দেশটা 2026 বিশ্বকাপে এসে সবার মনে একটা প্রশ্ন জাগিয়ে দিয়েছে। কিভাবে? শুধু হাল্যান্ড না, হাল্যান্ড একজন মানুষ, অসাধারণ মানুষ ঠিকই। 54টি ম্যাচে 60টি গোল, আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে দ্রুত। এই বিশ্বকাপে প্রথম 3 ম্যাচেই গোল করেছেন, বিশ্বকাপ ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে। কিন্তু ভাইকিং রো শেখাচ্ছে ভিন্ন একটা কথা। দলের অধিনায়ক ওডেগার্ড ড্রাম বাজাচ্ছেন, হাল্যান্ড দাঁড় টানছেন, পুরো দল একসাথে রোয়িং করছে। ব্যক্তিগত প্রতিভা যে কোনো দলে থাকে, কিন্তু সেই প্রতিভাকে একটা সম্মিলিত শক্তিতে রূপ দেওয়া এটাই ভিন্ন। ভাইকিংরা 1000 বছর আগে এটাই করত। 50 জন দাঁড়ি, একটা তালে, একটা দিকে। এর্লিং হাল্যান্ডের বাবা আলফি হাল্যান্ড 1994 বিশ্বকাপে খেলেছিলেন, গ্রুপ পর্বে বিদায় নিয়েছিলেন। 1998-এ নরওয়ে রাউন্ড অফ হলে উঠিল, ইতালির কাছে হেরে বিদায়। এবার 2026-এ এর্লিং সেই সীমানা পার করলেন। নরওয়ের প্রথমবার ওয়ার্ল্ড কাপের নকআউট রাউন্ড জয়, আর 5 জুলাই 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হাল্যান্ড একাই 2 গোল দিয়ে উড়িয়ে দিয়েছেন। ইতিহাস বলে ভাইকিংরা অসম্ভব রুট পার করেছে, আটলান্টিক মহাসাগর পার করেছে, ঝড়ের মুখে দাঁড়িয়েছে, আর প্রতিবার একই তালে দাঁড় টেনেছে।